আজকে আমি ভিডিও রেকর্ড করতে চেয়েছিলাম। এটা আমার পূর্ব নির্ধারিত একটা পরিকল্পনা ছিল যে আজকে একটা ভিডিও রেকর্ডিং করব, যে গত যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তার এক ধরনের ফলো আপ বলতে পারেন আজকের ভিডিওটা। তো ১ম যে ভিডিওটা আমি এই সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলাম অ্যা বিটিআরসি এবং এনইআর এই পুরো ইস্যুটা নিয়ে। তো এখান থেকে অনেক ধরনের ফিডব্যাক এসেছে আমার কাছে। যে ফিডব্যাক গুলোতে আমি আসলে মনে করলাম যে একটু গুছিয়ে বলা দরকার। তো আমি মোবাইল ব্যবসার সাথে সংশ্লিষ্ট কেউ না। এটা মোটামুটি আমার প্রোফাইল দেখলেই বুঝতে পারবেন। তো আমার আজকের এই ভিডিও করার পিছনে মূল কারণটা হচ্ছে যে জাস্ট কতগুলো খটকা, এই খটকাগুলোকে একটু আসলে দূর করা দরকার। যেমন যে এই এনইআর সিস্টেম এবং একই সঙ্গে ট্যাক্সেশন, এই কালোবাজারের ফোন, এই সবকিছু নিয়ে এক ধরনের আমি বলব ধোঁয়াশা তৈরি হয়েছে এবং অ্যা আমার যেকোনো কিছুতে আমি ট্রিগার্ড হই যখন দেখি যে আসলে কোনো ব্যবসায়ী মহল কোনো একটা পলিসি নিয়ে কথা বলা শুরু করে এবং সেই পলিসির এগেইনস্টে যদি আবার অনেকগুলো মানুষ দাঁড়ায় যায়, তখনই ১ম এ যে জিনিসটা আমার মাথায় আসে যে সামথিং ইজ রিয়ালি রং। কারণ ব্যবসায়ীরা যখনই পলিসি নিয়ে হুট করে দেখা গেল কথা বলা শুরু করে, সবার ১ম মাথায় যেটা আসে তাদের কোনো ব্যবসায়িক স্বার্থ এখানে আছে। তো সেই জায়গা থেকে আমি এ গত ভিডিওটা আমি করেছিলাম। তো আজকের ভিডিওটা আমি আসলে এ একটু মানে গুছিয়ে একটু রিসার্চ করে তারপরে এসেছি, যাতে হচ্ছে আমি মানে কতগুলো বিষয় একটু ধাপে, ধাপে বলতে পারি। তো আমার জাস্ট ফোনের মধ্যে আমি কিছু নোট রেখেছি। তো আমার অবস্থানটা সবার আগে আমি পরিষ্কার করতে চাই যে আমি আসলে মোবাইল সংশ্লিষ্ট কোনো মানে ব্যবসায়ী না। তো আমার এখানে আসলে ব্যক্তিগত স্বার্থ কিছু নাই। এটা হচ্ছে ১ম। আর আমি আসলে সবসময় চেষ্টা করি যে যে জনগোষ্ঠী একটু অবহেলিত তাদের পাশে দাঁড়াতে যতটুকু পারি। এটা আমার এক ধরনের একটা নৈতিক জায়গা থেকেই অবস্থান। তো সেই জায়গায় আমি আসলে একটু এই যারা ক্ষুদ্র মোবাইল ব্যবসায়ী আছেন তাদের পক্ষে একটু কথা বলার চেষ্টা করেছিলাম আমার গত ভিডিওটায়। সো আমার আসলে উদ্দেশ্যটা একটু পরিষ্কার করে দিলাম ১ম এই, যাতে কোনো ধরনের মিসলিডিং ইনফরমেশন আপনাদের কাছে না পৌঁছায়। আচ্ছা, এখানে আমি যে জিনিসটা নিয়ে আসলে শুরু করতে চাই যে আইএমইআই নিয়ে যে আসলে ইস্যুটা তৈরি হয়েছে, এই আইএমইটা আসলে কি? তো আইএমই হচ্ছে যে আমাদের যে জিএসএমএ আছে, মানে জিএসএম অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ওয়াইড, যারা মোবাইল ফোনের কারিগরি দিক থেকে শুরু করে সব জিনিসপত্র এক ধরনের আইটির সঙ্গে মিলে নির্ধারণ করে, তাদের একটা অ্যাসোসিয়েশন। তো অ্যাসোসিয়েশনটা এ মানে কেন তৈরি করা হয়েছিল? এক ধরনের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড, যাতে সবাই একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ফলো করে যে এই মোবাইল অপারেশন চালাতে পারে বা মোবাইল ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। তো এই যে আইএমইই নাম্বারটার কথা বলা হয়, এটা সত্যিকার অর্থে যেকোনো মোবাইল হ্যান্ডসেটের, এটা বলতে পারেন যে এই জন্ম সনদের মতো। যেখানে আমাদের যেমন বার্থ সার্টিফিকেটে একটা ইউনিক নাম্বার থাকে, কিছুদিন পরে একটা ন্যাশনাল আইডি পাই। তো এই বার্থ সার্টিফিকেট বলেন বা ন্যাশনাল আইডি বলেন, একটা করে আমাদের ইউনিক নাম্বার। মানে একটা নাম্বার সেকেন্ড টাইম আর কারো হতে পারবে না। আইএমইর ক্ষেত্রেও আসলে তাই। জিএসএম অ্যাসোসিয়েশন যখন একটা আইএমই প্রোভাইড করে, যখন এটাকে সার্টিফাই করে, মানে হচ্ছে এই আইএমইটা আসলে সেকেন্ড কোনো ফোনে থাকতে পারবে না। তো এই আইএমই নেওয়ার জন্য কি করতে হয়? যারা এই মোবাইল ফোন উৎপাদন করেন, তারা এই আইএমইর নাম্বারটা আসলে জিএসএম এর কাছ থেকে নিয়ে নেন এবং তারা কি করেন? প্রত্যেকটা হ্যান্ডসেটের যতগুলো মডেল হয়, প্রত্যেকটা মডেলের জন্য একটা করে আসলে টিএসি বলে ট্যাগ। সেই ট্যাগ কোড পায়, যে কোডের এগেইনস্ট এ তারা আসলে এক ধরনের মানে কমপ্লায়েন্স ফলো করে, এক ধরনের ভ্যালিডেশন প্রসেস ফলো করার পর একদম ফ্যাক্টরি লেভেলে, যেটা হচ্ছে আমরা মোবাইল ফোনের বেস ব্যান্ড বা চিপসেট বলি, সেখানে আসলে আইএমইটা আসলে প্রিন্ট করে বসিয়ে দেওয়া হয় একদম কোড করে। তার মানে হচ্ছে এই আইএমই পরিবর্তন করা বা আইএমই নিয়ে কোনো ধরনের টেম্পারিং করা আসলে যারা মোবাইল বিক্রি করে এদের হাতে নাই। এটা হচ্ছে পিওরলি একদম ফ্যাক্টরিতে যেখানে মোবাইলটা তৈরি হয়, উৎপাদন হয়, সেখানে আসলে এই নাম্বারটা বসানো হয়। তাহলে আমি যদি একটু আ রিফ্রেশ করি, আইএমই হচ্ছে আমাদের ন্যাশনাল আইডি বা বার্থ সার্টিফিকেটের মতো একটা সেলফোনের বা একটা মোবাইল হ্যান্ডসেটের একটা সার্টিফিকেশন, একদম আইডি নাম্বার, যেটা আসলে ইউনিক হতে হবে এবং এটা খুব স্ট্রিক্টলি
কমপ্লায়েন্সের মাধ্যমে জিএসএম অ্যাসোসিয়েশন এই নাম্বারটা শুধু প্রোভাইড করে। জিএসএম অ্যাসোসিয়েশন বাদে পৃথিবীর কারো পক্ষে সম্ভব না এই নাম্বারটা আসলে প্রোভাইড করা। মোটামুটি এখানে আইমি নিয়ে কথা শেষ। এরপরে এই আমাদের যে বর্তমানে লক্ষ, লক্ষ ফোনে একই ধরনের আইমি দেখা যাচ্ছে, একটা সিঙ্গেল আইমি। এটা আসলে কি হয়েছে, এই যে বললাম যে এই জিএসএম অ্যাসোসিয়েশনের কাছ থেকে আপনি যদি কোনো মোবাইল ফোন উৎপাদনের জন্য আইমি এবং ট্যাগ চান, একটা রেজিস্ট্রেশন ফি দিতে হয়, প্রত্যেক বছর একটা মেম্বারশিপ ফি দিতে হয়। আবার এই যতগুলো মডেল ফোন ছাড়বে প্রত্যেকটা মডেলের এগেইনস্টে ছোট্ট একটা করে টোকেন ফি দিতে হয়। তো বড় যে ফোনগুলো আছে, মানে বিশেষ করে স্মার্টফোনগুলোর যেহেতু উৎপাদন খরচ মানে কম্পারেটিভলি একটু বেশি, সেখানে ১০-২০ টাকা যদি আইএমইর পিছনে যোগ হয়, এটা আসলে খুব বেশি তারা মাথা ঘামায় না। কিন্তু যে ফোনটা ধরেন এই ৯০০ থেকে ১১০০ টাকার মধ্যে মানুষের হাতে দিচ্ছে ফিচার ফোনগুলো, সেটা আল্টিমেটলি রিটেল প্রাইস তো যদি ধরেন কথার কথা ধরে নিচ্ছি ১২০০ টাকা, তার মানে প্রোডাকশন কস্ট হবে হার্ডলি ৫০০ থেকে ৬০০ টাকা। সেই ফোনটার পিছনে আসলে ২০ টাকা অতিরিক্ত আইএমইর পিছনে খরচ করতে চান না এদেশের কিছু ব্যবসায়ী যারা ম্যানুফ্যাকচারিং করেন কিংবা সিকেডি বা এসকেডি করে ফোন তৈরি করেন। তারা শেষ পর্যন্ত কি করেন, চায়না থেকে হোক, দেশ থেকে হোক, একটা আসলে কমন একটা প্যাটার্নের একটা নাম্বার আইএমই হিসেবে বসিয়ে বাজারে ছেড়ে দেন, ক্লোন করেন। এখন এই নিশ্চিত থাকেন যে এই যে আইএমই নিয়ে বিটিআরসির যে অবজারভেশনটা, একই আইএমইতে লক্ষাধিক ফোন রেজিস্টার্ড হয়ে আছে, এটা আসলে এই ফিচার ফোনগুলো থেকে হয়েছে। স্মার্টফোন এটা হওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ, নাম্বার 1। এবং দেন প্রশ্ন আসতে পারে যে একই ধরনের একটা সিঙ্গেল আইএমই দিয়ে এতগুলো ফোন আমাদের মোবাইল অপারেটরগুলো অ্যাকসেপ্ট করছে কেন? আসলে মোবাইল অপারেটর এই আইএমই চেক করা এটা আসলে ওদের কাজ না। মোবাইল অপারেটর কি করে? সে পার্টিকুলার কয়েকটা শুধু স্ট্যান্ডার্ড ফলো করে। নাম্বার 1 দেখে তার যে সিম কার্ডটা আছে সেই সিম কার্ডটা তার নেটওয়ার্কে রেজিস্টার্ড হওয়ার যোগ্য কিনা। মানে সে সিম কার্ডটাকে সে কোনোভাবে অ্যালাউ করবে কিনা। সেই প্যারামিটার যদি ঠিক থাকে, একই সঙ্গে দেখে যে পার্টিকুলার হ্যান্ডসেটটা এখানে কানেক্ট করার চেষ্টা করছে, তার কোনো একটা ১৫ ডিজিটের একটা আইএমই আছে কিনা। সে আইএমই আসলে ভ্যালিডেশন করাতে তার কাজ না। সে শুধু দেখে ১৫ ডিজিটের নাম্বারটা আছে কিনা। এটা ০০০০ বলে ১৫টা নাম্বার হলেও কোনো সমস্যা নাই। কারণ সেটা ভ্যালিডেট করা তার কাজ না। এই ভ্যালিডেশনটা প্রত্যেকটা দেশের এই টেলিকমিউনিকেশন রেগুলেশনে যারা থাকেন বা যেসব প্রতিষ্ঠান সংশ্লিষ্ট, তারা আসলে এক ধরনের বাধ্যবাধকতা নিয়ে আসেন, যেটাকে আমরা এখন বলতেছি এনইআর। ঠিক আছে? এনইআর এই সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি যে কোন ফোন আসলে একটা অপারেটর রেজিস্টার করবে, কোনটা করবে না, এটার এক ধরনের একটা নিয়ন্ত্রক সংস্থার একটা ফ্রেমওয়ার্ক। আবারও বলতেছি, এটা কিন্তু নিয়ন্ত্রণের জায়গা। এখানে এই মানে বিটিআরসি যে এনইআর যে পদ্ধতি যেটা এপ্লাই করতে চাচ্ছে, এর সাথে আসলে বিটিআরসি কোনো আইএমইআই প্রোভাইড করতে পারে না। অর্থাৎ পিওরলি রেগুলেশন পারপাস সে শুধু মনিটরিং করতে পারে এবং টেলিকমটাকে স্বচ্ছভাবে চালানোর জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেগুলোকে টেলিকম ইন্ডাস্ট্রিকে গাইড করে, এতটুকুই। আমি গত ভিডিওতেও বলেছিলাম যে এই যারা সো কল্ড গ্রে মার্কেট যেটা বলে, মানে হচ্ছে যে প্রচলিত সরাসরি যেসব ম্যানুফ্যাকচারার এখানে এ মানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান করেছে বা লিগ্যাল ওয়েতে ইম্পোর্ট করছে ডিউটি দিয়ে, তাদের যেমন একটা মার্কেট আছে, আবার ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিত মার্কেট হচ্ছে গ্রে মার্কেট। মানে হচ্ছে এই প্রচলিত সিস্টেমকে বাইপাস করে যারা ফোন নিয়ে আসে। কিভাবে আসে? যেমন আমার পাসপোর্ট দিয়ে আমি বিদেশ থেকে আসার সময় ২ টা ফোন নিয়ে আসতে পারি ট্যাক্স দিয়ে। তার মানে আমি ফোনটা তো আসলে লোকাল কারো কাছ থেকে কিনলাম না, বাইরে থেকে কিনলাম। এটা কিন্তু সত্যি কথা গ্রে মার্কেটের ফোন, কারণ বাংলাদেশে এটা রেজিস্ট্রি নাই। আমি বাইরে থেকে নিয়ে আসছি এবং আমি ইউজ করতে পারতেছি। শেষ। এবং এই জায়গায় তার মানে কি আপনি বলতে পারেন যে এই ফোনগুলো আমি যেটা নিয়ে আসলাম এর আইএমইতে কোনো ভুল আছে? না, এর আইএমইতে কোনো ভুল নাই। একদম জেনুইন আইএমই দিয়ে যদি সার্চ করে দেখেন, তাহলে হচ্ছে দেখবেন যে ফোনটা একদম 100% জেনুইন একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে আসছে, হয়তোবা অন্য দেশ থেকে এসেছে। এখন ছোট্ট একটা টেস্ট করে দেখতে পারেন যে কোনো একটা ফিচার ফোন, বাজারে যেসব ফিচার ফোন বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডে, হ্যাঁ? একটা হাতে নিয়ে ওর আইএমই নাম্বারটা একটু জিএসএম অ্যাসোসিয়েশনের যে ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে জাস্ট একটু ভ্যালিডেট করে দেখেন তো যে পার্টিকুলার ফোনের যে ব্র্যান্ড দিয়ে বাজারে ছেড়েছে, সেই ব্র্যান্ডেই ফোনটা শো করছে কিনা। যদি করে তাহলে বুঝবেন ওটা হচ্ছে যে জিএসএম অ্যাসোসিয়েশনকে পয়সা দিয়ে একটা আইএমই নিয়েছে পার্টিকুলার ফোনের মডেলের জন্য। আর যদি দেখে যে
দেখেন যে ফোনটা আসলে মিলতেছে না, যে মডেলের ফোন তার সঙ্গে আইএমইর ডিটেইলস মিলতেছে না, বুঝবেন তারা হচ্ছে এই নানাভাবে অসাধু কোনো একটা চক্রের ফোন। এটা আসলে কোনো জেনুইন ফোন না। কিন্তু এখন এখানে দেখেন যে এই বিগত কয়েকদিন থেকে যে প্রবল যে আমি বলব যে আন্দোলন হচ্ছে, এই ক্ষুদ্র মোবাইল ব্যবসায়ীরা যে আন্দোলনটা করছে, এনারা আসলে তো যতটুকু কথা বলে বুঝলাম, খুব যে শিক্ষিত জনগোষ্ঠী এখানে আছে তা না। তারা একদম জেনুইনলি একটা মার্কেট সৃষ্টি হয়েছে। সেই মার্কেটে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চেইনের মধ্যে একটা পার্ট। জাস্ট একটা ডিমান্ড তৈরি হয়েছে যে প্রচুর সেলফোন দরকার বাজারে, সেই সাপ্লাই লাইনে তারা কাজ করে। তারা আসলে এত কিছু দেখে না। তার কাছেও সে আসলে মুদির দোকানে ১ প্যাকেট সুজি যেরকম মুদির দোকানদারের কাছে, ওর কাছেও একটা সেলফোন আসলে একই ধরনের একটা ব্যাপার। সে শুধু সাপ্লাই চেইনের একটা পার্ট। তো যেহেতু এই গোষ্ঠীটা খুব শিক্ষিত কোনো গোষ্ঠী না, আসলে এদের উপর অন্যায় করাটা অনেক বেশি ইজি। যারই সুযোগটা নিচ্ছে ধর বড়, বড় মাসল পাওয়ারওয়ালা কিছু ব্যবসায়িক গোষ্ঠী, যারা চাচ্ছে যে এই ব্যবসাটা আসলে এক ধরনের একচেটিয়া কোনো একটা ব্যবসার দিকে নিয়ে যাওয়া। এখন দেখেন এই এনিয়ার সিস্টেম এটা কিন্তু খুবই জরুরি একটা জিনিস। কারণটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশে এক ধরনের এ স্বচ্ছতা নিয়ে আসতে চায় যে আসলে বাজারে কোন, কোন ডিভাইসগুলো জেনুইন, কোনগুলো গ্রে মার্কেটের, কোনগুলো রিস্কি। রিস্কি কোনগুলো মানে হচ্ছে যেগুলো এরকম ক্লোন ফোন হয়ে আছে, সেগুলো রিস্কি হিসেবে ট্রিট করবে। এখন এই ঘটনা যদি কথার কথা আগামীকাল বিটিআরসি যদি ডিক্লেয়ার করে যে যত ডুপ্লিকেট এরকম আইএমইআই নাম্বারের ফোন আছে এগুলো বন্ধ করে দেয়া হবে। এখন এটাকে তাহলে আমরা ঠেকাবো কিভাবে? যদি এই ডিক্লারেশন দেয়, তখন দেখেন এখানে আমাদের একটা প্যারালাল একটা প্রতিষ্ঠান আছে, আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ যে করে, যে অথরিটি, তাদের আমরা শরণাপন্ন হতে পারি যে কেন আমার কাছে এরকম একটা এই ক্লোনড আইএমইর একটা ফোন দেয়া হলো? সেটা নিয়ে আমি কথা বলতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিটিআরসি যদি আবার বলে যে এইরকম করে গ্রে মার্কেটে যেসব ফোন আছে এগুলো হচ্ছে আসলে ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এখানে আমার একটা আসলে ঘোরতর আপত্তি আছে। ট্যাক্সেশন, তারপরে হচ্ছে ইম্পোর্ট ডিউটিজ এভরিথিং, এটার এখতিয়ার ভাই বিটিআরসির নেই। এটা এনবিআর এর কাজ। কোনোভাবে বিটিআরসি বলতে পারে না, ট্যাক্স শব্দটা মুখেও আনতে পারে না বিটিআরসি। এটা ওর কাজ না। এনবিআর এটা বসে আছে, এনবিআর হাজার রকমের উপায় আছে এটাকে ঠেকানোর, কিভাবে এটাকে জনবান্ধব করা যায় এটা। আরেকটা জিনিস মনে রাখবেন যে একটা দেশে আপনি মোবাইল ম্যানুফ্যাকচারিং এর জন্য অনেকগুলো প্রতিষ্ঠানকে আপনি তৈরি করলেন। কিন্তু কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি যদি ম্যাস প্রোডাকশন এ চলে যেতে হয়, এর সাপ্লাই চেইনের একটা বিশাল একটা আমি বলবো সহায়ক কিছু প্রতিষ্ঠান তৈরি করতে হয়। চায়না কেন ওয়ার্ল্ড ওয়াইড এই পরিমাণ আ মানে ম্যানুফ্যাকচারিং এ জায়ান্ট হতে পেরেছে? এভরিথিং ছোট কোনো একটা জিনিস বানাতে চান চায়নায়, যে ওর সাথে সংশ্লিষ্ট ইভেন একটা যদি স্পেসিফিক কোনো একটা স্ক্রু লাগে, সেটারও দেখবেন সাপ্লাই চেইনে হচ্ছে আসলে কমপক্ষে ১০০ টা সাপ্লায়ার পাবেন যে আসলে সে শুধুমাত্র পার্টিকুলার স্ক্রুটা বানায়। তার মানে এখন এই আধুনিক ম্যানুফ্যাকচারিং যুগে যা কিছুই বানাতে চান না কেন, সব তো আসলে বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়, আর কিচ্ছু না। একটা ফোন বানাতে চান, এলসিডি লাগে, ব্যাটারি লাগে, সার্কিট লাগে, প্রসেসর লাগে। এই যে পুরা জিনিসটা যেটা আছে, চায়নাতে দেখবেন প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি হচ্ছে সাপ্লায়ার আছে। যে কারণে ওই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এত শক্ত। আর বাংলাদেশে আল্টিমেটলি ম্যানুফ্যাকচারার তারাই হবে যারা আল্টিমেটলি কি করবে? সিকেডি করবে, কমপ্লিট নকডাউন অবস্থায় প্রোডাক্ট নিয়ে এসে অ্যাসেম্বল করবে, অথবা সেমি নকডাউন অবস্থা মানে এসকেডি করে প্রোডাক্ট নিয়ে এসে অ্যাসেম্বল করবে। কারণ চিপ লেভেলে চিপ বানানোর মতো কোনো ইন্ডাস্ট্রি আমাদের নাই। আমাদের কিছু, কিছু এখন ব্যাটারির ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, তাও খুব বড় স্কেলে না, ছোট স্কেলে। আবার যদি অন্যান্য যন্ত্রাংশ ধরে এলসিডি বলে, এলসিডি কোনো ইন্ডাস্ট্রি আমাদের নাই। সবকিছু আমদানিই করতে হয়। তো এই জায়গায় মানে এখানে যখনই কোনো একটা ম্যানুফ্যাকচারিং এর কথা কেউ বলবে, এই একই সঙ্গে আমার মনে হয় এই আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে এই পার্টিকুলার সাপ্লাই চেইন গুলোর বিষয়গুলো একটু এনশিওর করা। আদারওয়াইজ কি হবে? যেহেতু তারা কর্পোরেট বড় পয়সার মালিক, হ্যাঁ? তারা ১ম ধাক্কায় যেটা চেষ্টা করবে যে কিভাবে ক্ষুদ্র ব্যবসায়ীগুলোর ব্যবসা বন্ধ করে তারা এক ধরনের মনোপলি করতে পারে। এটা আসলে হতে দেয়াটা আমাদের জাতীয় স্বার্থে আসলে উচিত না। কারণ দেখেন এই মোবাইল ফোনের বিকাশ আসলে অদ্ভুত এক ধরনের এই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ তৈরি করেছে এই দেশে। প্রত্যন্ত যে যেমন আমার
বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে। সেই রায়গঞ্জ ইউনিয়নে যে ছোট, ছোট বাজারগুলো আছে সেখানে গিয়েও আমি কিন্তু মোবাইলের দোকান পাই। ছোট দোকান। কিন্তু তারাও কিন্তু এই পুরা চেইনের পার্ট। সো আপনি যদি রাতারাতি একটা সিস্টেমকে হুট করে বলেন যে এই জিনিসটা আর চলবে না, হ্যাঁ? এই যে মানে লক্ষাধিক মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িত, এরা আসলে কি করবে? এমনি তো আসলে আমাদের মানে বেকারত্বের অবস্থা কোন জায়গায় এই তথ্যে আমরা না যাই, হ্যাঁ? তো হুট করে আসলে মানে তুগলকি কোনো কাণ্ড আসলে করা যাবে না। এর সাইড ইফেক্ট গুলো একটু ভাবতে হবে। আচ্ছা, এরপরে এই আমাদের আমি আরো কয়েকটা জিনিস নিয়ে একটু বলতে চাই। যেমন এখানে যে আমি এতক্ষণ একটু স্ক্রিনে বারবার দেখছিলাম যে আমি যে পয়েন্টগুলো নোট করছিলাম যে কোনো পয়েন্ট আমি মিস করি কিনা। তো মোটা দাগে আমি বলব যে পয়েন্টগুলো আসলে মিস করি নাই। এখন প্রশ্ন আসতে পারে আমি কি এনইআইআর এর পক্ষে না বিপক্ষে? আমি অবশ্যই এনইআইআর এর পক্ষে। কিন্তু যেভাবে গভর্নমেন্ট এটা করতে চাচ্ছে ট্যাক্সের দোহাই দিয়ে, তারপরে হচ্ছে কালোবাজারের দোহাই দিয়ে, এটা হাস্যকর। এখানে সবার ১ম যার, যার ডোমেইনকে একটু আলাদা করা জানতে হবে। বিটিআরসির ডোমেইন যতটুকু সেখানে তাকে সীমাবদ্ধ রাখা। একই সঙ্গে এনবিআর এর ডোমেইন যেটা তাকে এনবিআরকে সে দায়িত্ব দেয়া। একজনের কাজে আরেকজনকে আসলে মাতব্বরি করাটা খুব ভালো ব্যাপার হবে না, নাম্বার 1। এবং আমি যেটা বললাম এই এনইআর এর পক্ষে কিনা? অবশ্যই আমি এনইআর এর পক্ষে। কিন্তু যেভাবে করতে চাচ্ছেন এভাবে না। দেখেন, যখন কোনো একটা ডিভাইস, কোনো একটা পার্টিকুলার মোবাইল নেটওয়ার্কে অ্যাক্টিভেট হয়ে যায়, হ্যাঁ? সঙ্গে, সঙ্গে কিন্তু তার আইএমই সেই মোবাইল অপারেটরের ডেটাবেজে জমা হয়ে যায়। সেই যে আইএমইটা জমা হয়ে যায় সেখান থেকে বিটিআরসি চাইলে তার এনইআর এর ডেটাবেজ এটা আপডেট করতে পারে। ম্যানুয়ালি আগেভাগে এই যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা, এটা আসলে খুব জরুরি না। এটা করতে পারে কোথায়? ম্যানুফ্যাকচারিং লেভেলে। যে ম্যানুফ্যাকচারার যেহেতু তারা যদি জেনুইন ম্যানুফ্যাকচারার হয়, জেনুইন ইম্পোর্টও হয়, তার ডেটাবেসটা মেইনটেইন করুক না। আবার যখন এই বিদেশ থেকে যে ফোনগুলো আসতেছে লাগেজে করে ২ টা করে ফোন নিয়ে আসতেছে, সেটার তো আসলে এন্ট্রি হচ্ছে। এন্ট্রি যদি কেউ করতে ভুলে যায়, যেমন আমি এন্ট্রি করব না, নিয়ে আসছি। এই টাইম নাই এন্ট্রি করার। আমি যখনই ফোনটা অন করব সেখান থেকে রেকর্ডটা নিয়ে এনইআর আপডেট করেন না। কারণ আমার সিমের সাথে আমার ন্যাশনাল আইডি ট্যাগড। সিমের সঙ্গে যখনই দেখবে একটা ফোন ট্যাগ, সেখান থেকে ডেটাবেস আপডেট করে ফেলা সম্ভব। এখন ১ম কথা হচ্ছে এই বিটিআরসি পার্টিকুলার কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে পারে না। তার যার ডোমেইনটাকে আলাদা করা দরকার এবং একই সঙ্গে অবশ্যই এনইআর করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেভাবে একপেশেভাবে চিন্তা করে সব এই ট্যাক্সেশনের সাথে রিলেট করে যে ঘটনা ঘটাতে চাচ্ছেন, ভাই এটা আপনাদের কাজ না। এটা এনবিআর এর কাজ। সো এই জায়গাগুলো একটু ক্লিয়ার হওয়া উচিত। আর আপনারা একটু কমিউনিটির আমি একটু ছোট্ট একটা সাহায্য চাই। সেটা হচ্ছে কিছু আমার কাছে তো ফিচার ফোন নাই ভাই, আমি সবই স্মার্টফোন, হ্যাঁ? কোনো এই বাজারে যেসব প্রচলিত ফিচার ফোন কি, কি আছে, কি, কি ব্র্যান্ড আছে আমার খুব স্বচ্ছ ধারণাও নাই। যদি কয়েকটা এই মানে এরকম ফিচার ফোনের ব্র্যান্ড ফোন হাতে নিয়ে যদি তার আইএমই গুলো একটু এ জিএসএম অ্যাসোসিয়েশনে চেক করে যদি দেখেন, মানে আমি প্রিটি সিউর এই যে ফোনগুলো সস্তা যে ফোনগুলো বাজারে আছে এগুলো একটা আইএমইআই ঠিক নাই এবং এই জিএসএম অ্যাসোসিয়েশনের ডেটাবেজে এগুলোর অ্যাকচুয়াল ডেটাবেস পাওয়া যাবে না। তো আমার এই ধারণাটা, আমার যে সন্দেহটা, এটা ঠিক না বেঠিক, এটা একটু যদি কেউ ক্লিয়ার করতেন আমার জন্য খুব উপকার হতো। তো যাই হোক, আমি ভিডিও শেষ করি। আপনারা ভালো থাকবেন। আর কোনো ধরনের যদি প্রশ্ন থাকে, কারেকশন থাকে আমাকে জানাবেন। আমি জবাব দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন।